জোহরান মামদানির সামনে কি চ্যালেঞ্জ অপেক্ষা করছে? জেনারেলি ফ্রম রিপাবলিকানস, ফ্রম দ্য লুনাটিক্স অ্যান্ড ফ্রম দ্য ডেমোক্রেটিক পার্টি উইথিন হিজ ওন পার্টি। রিপাবলিকান পার্টির প্রায় সব বড় নেতারাই প্রত্যাখ্যান করেছে। তার চেয়ে বড় কথা, ডেমোক্রেটিক পার্টির নেতারা, জিলি ব্র্যান্ড আমাদের নিউ ইয়র্কের সেনেটর সরাসরি প্রত্যাখ্যান করেছেন মামদানিকে। এই 33 বছর বয়স্ক মামদানি, তাকে অনেকে তুলনা করছে বারাক ওবামার সাথে 2008 সালে, মনে আছে আপনাদের, একজন সম্পূর্ণ নবাগত সিনেটর ইহুদিদেরকে সাথে নিয়ে ক্যাম্পেইনটা করেছেন যে আমি ইহুদি বিদ্বেষী না, যেটা আমাকে পেইন্ট করার চেষ্টা করা হচ্ছে। আমি ইহুদিদের অধিকার সংরক্ষণের পক্ষে, অ্যান্টিসেমিটিজমের বিপক্ষে। জোহরান মামদানির বিজয়ের পর আমি যদি এখন একের পর এক কাট পিছু দেই অথবা বিভিন্ন মানুষের বক্তব্য তুলে ধরি, সেটা মিলার হোক, লরা লুমার হোক, প্রেসিডেন্ট ট্রাম্প হোক, ইউ নেম ইট, ডেমোক্রেটিক পার্টির বিভিন্ন সদস্য হোক, জর্জ লাটিমার ফ্রম নিউ ইয়র্ক হু ডিফিটেড উইথ দ্য কর্পোরেট মানি অ্যান্ড দ্য রিপাবলিকান ব্যাকিং, জামাল বোমেন, এই সমস্ত, রিচি টরেস, ইভেন গ্রেগরি মিক্স, সারপ্রাইজিংলি। তাহলে এই অনুষ্ঠানে আর সময় থাকবে না শুধু যদি তাদের নেগেটিভ মন্তব্যগুলো তুলে ধরি আমরা। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন 100% কমিউনিস্ট লুনাটিক। সে কি আমাদের নেক্সট মেয়র হতে যাচ্ছে নিউ ইয়র্ক সিটির? আপনি এই ব্যাপারে আপনার মন্তব্য যেমন আমি শুনবো, সেই একই সাথে আপনি আমাদেরকে জানাবেন জোহরান মামদানির সামনে কি চ্যালেঞ্জ অপেক্ষা করছে, জেনারেলি ফ্রম রিপাবলিকানস, ফ্রম দ্য লুনাটিক্স and from the Democratic Party within his own party. চলুন শুরু করি আমরা। অনেক ধন্যবাদ হাবিব ভাই, ভালো লাগছে এই সন্ধ্যায় আপনাদের সঙ্গে মিলিত হয়ে। সবাই আসুন একটা বুক ভরে শ্বাস এবং বলি ধন্যবাদ। নিউ ইয়র্কবাসীকে বলি ধন্যবাদ, যারা জোহরান মামদানিকে শত প্রতিবাদ, শত বাধা অতিক্রম করে তাকে নির্বাচিত করেছে। মামদানি কে? মামদানি আপনার আমার মতো একজন নবাগত বহিরাগত, একজন ইমিগ্রেন্ট। 2018 সালে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করেছেন। মাত্র 4 বছর তিনি নিউ ইয়র্ক সিটি কাউন্সিল মেম্বার দায়িত্ব পালন করেছেন। এক কথা, তিনি একজন সম্পূর্ণ নবাগত মানুষ। নতুন ভাবনা নিয়ে এসছেন তিনি, রাজনীতির নতুন খেলাটা সম্পূর্ণ তিনি বদলে দিয়েছেন। একদিন পর্যন্ত এই শহরে রাজনীতি নিয়ন্ত্রণ করত ডেমোক্রেটিক পার্টির স্ট্যাবলিশমেন্ট পন্থীরা, এই হাকিম জেফরিজরা, চাক শুমাররা। সেই অঙ্কটা পুরোপুরি বদলে দিলেন এই 33 বছর বয়স্ক মামদানি। তাকে অনেকে তুলনা করছে বারাক ওবামার সাথে 2008 সালে, মনে আছে আপনাদের, একজন সম্পূর্ণ নবাগত সিনেটর, শিকাগো থেকে নির্বাচিত সিনেটর, যার নামও জানতাম না আমরা, অনেকে জানতাম না আমরা। মাত্র 2 বছর তিনি মার্কিন সিনেটের সদস্য ছিলেন, প্রেসিডেন্ট পদপ্রার্থী হলেন এবং জিতলেন। কিভাবে জিতলেন? এক অবিশ্বাস্য রকম সুন্দর রেইনবো কোয়ালিশন গঠন করলেন, এতে সবাই, সব বর্ণের মানুষ, সব ধর্মের মানুষ, সব রঙের মানুষ যুক্ত হলেন এই রেইনবো কোয়ালিশন। আমাদের জোহরান মামদানিও সে একই রকম একটা রেইনবো কোয়ালিশন তার পক্ষে গঠন করতে পেরেছিলেন। জাস্ট তাকে যাকে কে তার পক্ষে ভোট দিয়েছে এবং কে তাকে ভোট দেয়, ভেরি সিগনিফিকেন্ট। ব্রুকলিনে হচ্ছে গিয়ে মেজরিটি, সিগনিফিকেন্ট নাম্বার অফ ইহুদি বাস করে। ব্রুকলিন তিনি পেয়েছেন 48.8% ভোটস। ব্রুকলিন সবচেয়ে বেশি ভোট তিনি পেয়েছেন 48.8%। কুইন্স, আমাদের প্রবাসী অধ্যুষিত বড়, 46.1%। ম্যানহাটন 39.1%, অলমোস্ট 40%। শুধুমাত্র 2টি বড় তিনি পেইন্ট করেছেন, একটা হচ্ছে ব্রঙ্কস, অন্যটা হচ্ছে স্ট্যাটেন আইল্যান্ড। ব্রঙ্কসে মূলত বাস করে আফ্রিকান আমেরিকান এবং হিস্প্যানিকরা, স্ট্যাটেন আইল্যান্ডে মূলত বাস করে শ্বেতকায় রিপাবলিকান পন্থী আমেরিকানরা। ফলে এই দুটো ওভারঅল ছবিটাই এরকম যে প্রায় পুরো নিউ ইয়র্কই তাকে
এই শহরের অধিকাংশ মানুষ তাকে সমর্থন করেছে, ইরেসপেক্টিভ অফ তারা কই থাকে, কোন কোন বড়তে বাস করে, তারা কোন ধর্মে বিলং করে, তারা কোন বর্ণের মানুষ। লক্ষ্য করে দেখবেন যে আমাদের মধ্যে, বাঙালিদের মধ্যে এবং দক্ষিণ এশিয়াদের মধ্যে মামদানিকে মুসলমান বলে চিহ্নিত করার চেষ্টা হচ্ছে, মুসলিম বলে জিতেছে না। মামদানি কখনো নিজেকে মুসলিম বলে প্রেজেন্ট করেননি, তিনি সবার মেয়র হতে চান। তিনি সাউথ এশিয়ান, তিনি মুসলিম, তিনি এত কোনো সন্দেহ উল্লেখ করেছেন তিনি, কিন্তু কখনো তিনি নিজেকে প্রেজেন্ট করেননি only as a Muslim। এবং তাই যদি তিনি করতেন, would have lost easily। কিন্তু উল্টো, যেমন ওবামা কখনো নিজেকে একজন কালো মানুষ বলে প্রেজেন্ট করেন, তিনি কালো মানুষ তো বটেই, দ্যাটস এ গিভেন। তার সেই বিখ্যাত ভাষণ 2004 সালে যে ভাষণ বলেন, ভাষণে তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন যে আমেরিকা লালও নয়, নীলও নয়, আমেরিকা সবার, বিভক্ত নয় রিপাবলিকান এবং ডেমোক্রেটিক পার্টির মধ্যে। এই দেশটা সবার, আমাদের বলে তিনি বুঝেছিলেন, কিন্তু যারা এই দেশে নবাগত, বহিরাগত, তাদেরকেও তিনি বুঝিয়েছিলেন। এক্স্যাক্টলি সে একই অবস্থান গ্রহণ করেছেন মামদানির বিজয়ের দিনটা খুব ইন্টারেস্টিং। আপনি দেখেছেন কিনা, বিজয়ের শেষে তার যে বিজয় ভাষণ, ম্যানহাটনের এক বাড়ির ছাদে বসে সমর্থকদের তিনি যখন ভাষণ দিতে উঠলেন, তার পাশে দাঁড়িয়ে ছিল কে? ব্র্যাড ল্যান্ডার। এবং ব্র্যাড ল্যান্ডার তাকে জড়িয়ে ধরলেন। এই তরুণ মামদানি এবং পরিণত বয়সের ব্র্যাড ল্যান্ডার একে অপরের গলা জড়িয়ে ধরে অনেকক্ষণ দাঁড়িয়েছিলেন মাইক্রোফোনের সামনে, একজন মুসলিম, একজন ইহুদি। যে ভয়টা আমার ছিল, আমি প্রোগ্রামের আগেও বলেছি আমি, যে মামদানি প্রবাবলি জুইশ লবি থেকে প্রচন্ড বাধার মুখে পড়বে না, কোয়াইট ডেফিনেটলি। কিন্তু অ্যাটলিস্ট সেই মুহূর্তে ব্র্যাড ল্যান্ডারকে দেখে এবং তার সাথে মামদানির এই গলাগুলির ছবিটি আমার কাছে খুব আশান্বিত করেছে। এখন আপনি বললেন যে প্রতিক্রিয়া, ট্রাম্প সাহেব অ্যাজ ইউজুয়াল মামদানিকে মার্কসিস্ট, কমিউনিস্ট ইত্যাদি বলে প্রত্যাখ্যান করেছেন। কিন্তু সারপ্রাইজিং হচ্ছে, শুধু ট্রাম্প সাহেব, রিপাবলিকান পার্টির প্রায় সব বড় নেতারাই প্রত্যাখ্যান করেছে। তার চেয়ে বড় কথা, ডেমোক্রেটিক পার্টির নেতারা, জিলি ব্র্যান্ড, আমাদের নিউ ইয়র্কের সেনেটর, সরাসরি প্রত্যাখ্যান করেছেন মামদানিকে। আপনি উল্লেখ করলেন আমাদের একাধিক ডেমোক্রেটিক সেনেটর এবং কংগ্রেস মেম্বারদের, তাদের বক্তব্য হচ্ছে যে হি ইজ টু ডেঞ্জারাস। ওয়াশিংটন পোস্ট পত্রিকা সম্পাদকে লিখেছে যে এই লোক আমাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট নয়, হি ইজ টু ডেঞ্জারাস, হি ইজ টু ডেঞ্জারাস। কেন তার এই কথা বলছে? দুটো কারণ। একটা হচ্ছে যে তার প্রোগ্রামটা মূলত উদারনৈতিক সোশ্যালিস্ট প্রোগ্রাম, একটা কমিউনিস্টিক নয়। সোশ্যালিস্ট বলতে কি বোঝাচ্ছে? যে রাষ্ট্র বা সরকার সমাজের সবচেয়ে কম অধিকার প্রাপ্ত, সবচেয়ে কম অধিকারভোগী মানুষের পক্ষে দাঁড়াবে। ঠিক যে কাজটা করছে ট্রাম্প প্রশাসন, আমাদের অধিকার কেড়ে নিচ্ছে একের পর এক। এই সেফটি নেট আমাদের ছিল, তা ভেঙে ফেলছে। মামদানি বলছে এই সেফটি নেটটা স্ট্রং করতে হবে। যেমন তিনি ইউনিভার্সাল চাইল্ড কেয়ারের কথা বলছেন। তিনি কি বলছেন? যে আমাদের জীবনযাত্রার এত এক্সপেন্সিভ হয়ে পড়েছে যে আমরা পারছি না, কি করতে হবে? তিনি গ্রসারি, সরকারি নিয়ন্ত্রিত গ্রসারি স্টোর ওপেন করার কথা বলছেন। ফ্যান্টাসি মনে হয়, এটা মস্কো নয়, সোভিয়েত ইউনিয়ন নয়। তিনি প্রস্তাব করছে যে আমরা এটা করতে পারি। তিনি বলছেন তিনি 2 লক্ষ নতুন লো কস্ট হাউজিং বানাবেন। করতে আসবে তিনি $8 বিলিয়ন অতি ধনীদের কাছ থেকে তিনি সংগ্রহ করবেন। এই যে নতুন প্রোগ্রাম, যা সম্পূর্ণ এন্টিটেরিক্যাল, সম্পূর্ণ ডেমোক্রেটিক ভাবনার বাইরের জগৎ, তাতে ভয় অস্থির হয়ে পড়েছে একদিকে রিপাবলিকান, অন্যদিকে ডেমোক্রেটরা। গতকাল অপেড লিখেছেন গার্ডিয়ান পত্রিকায় বার্নি স্যান্ডার্স। বার্নি স্যান্ডার্স জানেন একই রকম, তিনিও কিন্তু এই যে আমরা বলি মেডিকেল ফর অল, এই ভাবনা তার কাছ থেকে এসছে। প্রত্যেকটি মানুষ, গরিব হোক, ধনী হোক, এদেশের হোক, বহিরাগত হোক, প্রত্যেকে মেডিকেল পরিষেবা পাওয়ার পুরো অধিকার আছে। ইউরোপে যেমন অনেক পশ্চিম ইউরোপের দেশে কিন্তু মেডিকেল পরিষেবা সম্পূর্ণ ফ্রি, খরচা।
সেই প্রস্তাব স্ট্যান্ডার্ডস করেছিল, যে প্রস্তাবটি কিন্তু গৃহীত হয়নি। আমাদের মামদানিও একই কথাই বলছেন যে কম বিত্তবানদের সাহায্য করতে হবে, বিত্তবানদের সাহায্য করার প্রয়োজন নেই, দে ক্যান বি অন দেয়ার ওন। সাহায্য করুন কাকে? রাষ্ট্রকে সাহায্য করবে, সবচেয়ে দরিদ্র যে, দুর্বল যে। জি, থ্যাংক ইউ। আসলে মামদানির জয়ে আমি নিজেও আপনাদের মতো অত্যন্ত আনন্দিত হয়েছি, খুশি হয়েছি, কারণ সে সাধারণ মানুষের কথা বলছে। সেই রাতটি ছিল রিয়েলি রিয়েলি আনন্দপূর্ণ একটি রাত। কিন্তু পরের দিন সকালে যখন আমি টেলিভিশন ছাড়লাম, মিডিয়াগুলোই আমার চোখে পড়লো, বিভিন্ন নিউজ আউটলেট দেখছি, সেটি ফাক্স হোক, নিউ নেশন হোক, সেটি পিবিএস হোক, সেটি MSNBC হোক, অথবা CBS হোক, তাদের বক্তব্য হচ্ছে হায় হায় গেল, সব গেল। আমি লরা লুমারের কথা বলেছিলাম, মার্জরি টেলর গ্রিন উনি একটি পোস্ট দিয়েছেন এক্সে যে স্ট্যাচু অফ লিবার্টি দাঁড়িয়ে আছে বোরকা পরে। এটি হচ্ছে নিউ ইয়র্কের অবস্থা হবে কদিন পর, এবং সবার বিজনেস শেষ করে চলে যেতে হবে। এটি হচ্ছে একজন মুসলমান হামাস লাভার নিউ ইয়র্ক সিটির মানুষজন কতটাই পাগল যে তাকে নির্বাচিত করেছে প্রাইমারিতে। এই একই সাথে এন্ড্রু কোমো ইজ গেটিং মোর ফান্ডেড, উনিও রান করবেন আমরা যতদূর জানতে পারছি। এরিক অ্যাডামস স্বতন্ত্রভাবে রান করবেন, এবং ডেমোক্রেটিক পার্টি যথেষ্ট পরিমাণ অর্থ ব্যয় করবেন যাতে করে মামদানি নির্বাচিত না হতে পারেন। বিলিভ মি, ইজ ডেমোক্রেট, তারপরে তারা এটি করবেন। তারা দরকার পড়লে রিপাবলিকানদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে একজন প্রতিদ্বন্দ্বী দাঁড়া করাবেন বলে আমি মনে করছি এবং শুনছি, যাতে মামদানি কোনো মতে জয়ী হতে না পারেন। দর্শক, আপনারা যারা দেখছেন, ইলেকশনে কিন্তু এই নভেম্বরের ইলেকশনে কিন্তু আপনাদের দায়িত্ব বেড়ে গেল, আমাদের সবার দায়িত্ব বেড়ে গেল, কারণ দ্যাট ইজ এ স্টেট ওয়াইড ইলেকশন। সো বি কেয়ারফুল, আপনাকে কিন্তু আবার পুনরায় যেতে হবে ভোটের বাক্সে লাইনে, আবারও আপনাকে আপনার কথাটি বলতে, সরি সিটি ওয়াইড, ইটস এ সিটি ওয়াইড 5 বড়। হ্যাঁ, দুঃখিত, থ্যাংক ইউ। লাস্ট টাইম জর্জ পাঠাকি ওয়াজ দ্য রিপাবলিকান যিনি ছিলেন মানে নিউ ইয়র্ক সিটি মেয়র। হাউএভার, আমি একটু শর্টকাট করি। এই যে যিনি বলছেন যে ফ্রি বাস দেওয়া হবে, মানুষদের জন্য আবাসন করা হবে, মানুষ যাতে তার আত্মসম্মান বোধ নিয়ে বাঁচতে পারে তার একটা ব্যবস্থা করতে হবে, তাদের ছেলে মেয়ে যাতে পড়ালেখা করতে পারে, একে বলা হচ্ছে ইসরায়েল বিরোধী, হামাস প্রিয়, ইসলামিক ফ্যানাটিক, অনেক কিছু। কিন্তু আপনার কাছে আমার প্রশ্ন, নাকিবুর রহমান, এইটির পলিটিক্যাল সিগনিফিকেন্সটা কি তার বিজয়ের, এবং কেন এই বিজয়কে আসলে পলিটিক্যাল একটি ভূমিকম্প বলা হচ্ছে বলে আপনি মনে করেন? আপনার কাছে আমি শুনবো। জি, অনেক ধন্যবাদ আপনাকে। আমি হাসান ফেরদৌস ভাইয়ের কথা শুনছিলাম, উনি সবই কভার করেছেন খুব সুন্দর ডিটেইল ওয়েতে। আমি তার সাথে কিছু জিনিস অ্যাড করবো আপনার প্রশ্নের পরিপ্রেক্ষিতে, যে এটা সত্যিকার অর্থে একটা রাজনৈতিক ভূমিকম্প, এবং নিউ ইয়র্ক সিটি এই ধরনের ভূমিকম্পের সাথে পরিচিত, এরকম সিটি ওয়াইড না হলেও কিছু কিছু জায়গায়। আপনাদের মনে আছে যখন আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্টেস যখন তার আসনে সিগনিফিকেন্ট এস্টাবলিশমেন্ট ডেমোক্রেটকে প্রাইমারিতে হারিয়ে দিলেন, তখন এটাও কিন্তু একটা রাজনৈতিক ভূমিকম্প ছিল। জামাল বোম্যান যখন ইলিয়ট এঙ্গলকে হারিয়ে দিলেন, যিনি ছিলেন রিপাবলিকান পার্টির মধ্যে স্পেশালি ফরেন রিলেশনস কমিটিতে সবচেয়ে প্রভাবশালী কংগ্রেসম্যান, তখন কিন্তু একটা রাজনৈতিক ভূমিকম্প হয়েছিল। সো এটা যে স্টেট ওয়াইড ছড়িয়ে পড়বে, এটা হয়তো অনেকে বিশ্বাস করতে পারছিল না, কারণ যে কথা আমার এবং হাসান ফেরদৌস ভাইয়ের সাথে অনেকবার হয়েছিল যে মামদানির একটা মোমেন্টাম আছে, কিন্তু ইস্টাবলিশমেন্টের বিরুদ্ধে গিয়ে, কারণ কোনো কিন্তু শুধুমাত্র একজন ব্যক্তি না, হি রিপ্রেজেন্টস দ্য পলিটিক্যাল ডাইনেস্টি, কোমো ফ্যামিলি। তিনি নিজে নিউ ইয়র্ক স্টেটের গভর্নর ছিলেন, তার বাবা নিউ ইয়র্ক স্টেটের গভর্নর ছিলেন, তার ফ্যামিলির একটা বিশাল প্রভাব রয়েছে নিউ ইয়র্ক সিটিতে। ধরেই নেওয়া হয়েছিল যে তিনি জিতে যাবেন। তারপরে তাকে এন্ডোর্স করেছে কর্পোরেট ডেমোক্রেট, যেটাকে আমরা বলি ইস্টাবলিশমেন্ট, বিল ক্লিন্টন থেকে শুরু করে ক্লাইবর্ন পর্যন্ত। আপনাদের মনে আছে যে সাউথ ক্যারোলাইনার কংগ্রেসম্যান ক্লাইবর্নের কারণেই কিন্তু বার্নি স্যান্ডার্সের ক্যাম্পেইনটা শেষ করতে হলো, কারণ তিনি জো বাইডেনকে এন্ডোর্স করেছিলেন। এবং এই এন্ডোর্সমেন্টের কারণেই আমরা দেখছি যে ব্রঙ্কসের কথা হাসান ফেরদৌস ভাই বললেন, যে ব্রঙ্কস বোরোতে
যে বেশি ভোট পেয়েছেন মামদানির চেয়ে কুমো, এটার কারণ হলো আফ্রিকান আমেরিকানদের একটা সোশ্যালিস্ট ভীতি কিন্তু জেনারেলি আছে। সো মোটার আগে আমরা যদি বলি যে আপনার যেই সুন্দর সুন্দর প্রপোজাল গুলা, এই প্রপোজাল গুলা মানুষ যদি শোনে, স্বাভাবিকই মানুষ দেখবে যে আমরা তো এই জিনিসটার মাধ্যমে আমার উপকার হয়। তিনি 40,000 ভলান্টিয়ারদেরকে তিনি এনগেজ করেছেন, যারা দরজায় দরজায় গিয়ে কড়া নেড়েছে এবং ডোর টু ডোর যে গিয়েছেন। এবং এখানে তিনি হাসান ফেরদৌস ভাই খুব সুন্দর করে বলেছেন যে এখানে তিনি ইহুদিদেরকে সাথে নিয়ে ক্যাম্পেইনটা করেছেন, যে আমি ইহুদি বিদ্বেষী না, যেটা আমাকে পেইন্ট করার চেষ্টা করা হচ্ছে। জি। আমি ইহুদিদের অধিকার সংরক্ষণের পক্ষে, এন্টিসেমিটিজমের বিপক্ষে, কিন্তু আমি কখনোই কোনো নিরপরাধ শিশুদেরকে হত্যা করার আগে সমর্থন করবো না। তিনি যে এই কথাটা বারবার ইটারেট করেছেন আনঅ্যাপোলজেটিক্যালি, এটাই সবচেয়ে বড় কথা। এবং এখানে আমি যেটা বলছি, এটা বললেই আমি শেষ করবো, সেটা হলো যে আমরা আপকামিং নভেম্বরের মূল ইলেকশনে আমরা যদি দেখি যে ইট উইল বি এ অল আউট এফোর্ট বাই কর্পোরেট ডেমোক্রেট এবং রিপাবলিকান জায়নিস্ট, সবার একটা এফোর্ট থাকবে মামদানিকে হারিয়ে দেওয়ার জন্য। কিন্তু ইন্টারেস্টিং বিষয় হলো যে এখানে যদি আমরা দেখি যে রিপাবলিকান যিনি ক্যান্ডিডেট, তিনি হলেন কার্টিস সিলওয়া, তিনি একজন ইমিগ্রেন্ট ব্যক্তি। এবং এই এন্টি ইমিগ্রেন্ট ব্যক্তি নিউ ইয়র্ক সিটিতে কোনো রকম, মানে ইমিগ্রেন্টদের শহরে কোনো পাত্তা পাবেন না। তারপরে এরিক অ্যাডামস আসছে, এবং কুমো যদি তার সামান্যতম যদি আত্মসম্মান থেকে থাকে, তিনি হয়তো ইলেকশনে দাঁড়াবেন না। কিন্তু যদি তিনি দাঁড়ান, আমার কাছে যেটা মনে হয় যে ইট উইল হেল্প মামদানি, কারণ এন্টাই মামদানি ভোট উইল বি ডিভাইডেড 3 ওয়েজ। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।